আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে স্বাগতম বিন্যাস ও সমাবেশের লেকচার নাম্বার 3-তে। তো আজকে আমরা পড়ব শব্দ গঠনের ম্যাথ। তো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ আমি একটা ম্যাথ নিয়েছি, নাম দিয়েছি অল ইন ওয়ান ম্যাথ। অর্থাৎ এই একটা ম্যাথ যদি আমরা ভালো করে করি, বিন্যাসের শব্দ গঠনের যত ম্যাথ আছে সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো মনোযোগ দিয়ে। আমি আজকে একটা ম্যাথের মধ্যে এরকম 9টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সলভ করব। তাহলেই শব্দ গঠন রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। প্রথম প্রশ্নে কি বলা আছে সেটা হলো, পারমুটেশন শব্দটির সবকটি বর্ণ নিয়ে বিন্যাস কত? সবকটি বর্ণ নিয়ে বিন্যাস বলতে বোঝায় মোট বিন্যাস। ওকে, তাহলে পারমুটেশন শব্দটার সবকটি বর্ণ নিয়ে আমরা এখন বিন্যাস তৈরি করব। ঠিক আছে, তাহলে একটু লিখে ফেলি। পারমুটেশন, পারমুটেশন পারমুটেশন শব্দটি সবকটি বর্ণ নিয়ে বিন্যাস। সবকটি বর্ণ নিয়ে বিন্যাস মানে মোট বিন্যাস বোঝায়, এবং মোট বিন্যাস আমরা আগেও করেছি। তাহলে আমরা এখানে লিখব মোট বিন্যাস। মোট বিন্যাস মোট বিন্যাস কিভাবে নির্ণয় করা হয় ভাই? সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে মোট কতগুলো বর্ণ রয়েছে। তো সবগুলো বর্ণ আমরা একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে পারমুটেশনে সব মিলে 11টা বর্ণ আছে। তাহলে আমি এখানে লিখব 11 ফ্যাক্টোরিয়াল। এবার দেখব একই জাতীয় কয়টা বর্ণ আছে, অর্থাৎ যমজ, ত্রিমজ, চতুর্মজ কোনো বর্ণ আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি পি একটাই রয়েছে, ইও একটাই রয়েছে, আরও একটা রয়েছে, এমও একটা রয়েছে, ইউও একটা রয়েছে, টি কিন্তু দুইটা রয়েছে। তাহলে টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম। আই একটা রয়েছে, ও একটা রয়েছে, এনও একটা রয়েছে, আর কোনো কিছু নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে মোট বিন্যাস। ওকে, এটাই হচ্ছে সবকটি বর্ণ নিয়ে বিন্যাস বা মোট বিন্যাস। ওকে, এটা প্রথম প্রশ্ন চলে গেল। তোমরা জাস্ট কি করবা, ক্যালকুলেটারে 11 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল দিবা, কত আসছে দেখছো সেটা বের করবা, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, তাহলে সেই মানকে 2 দ্বারা ভাগ করবা, আমরা এটার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথম প্রশ্নটা হয়ে গেছে, এটা টিক দিয়ে দিলাম। পরের প্রশ্নটা লক্ষ্য করো, স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস। স্বরবর্ণগুলোকে এবার একত্রে রাখতে হবে। ওকে, পারমুটেশনের মধ্যে যতগুলা স্বরবর্ণ আছে সবগুলাকে একত্রে রাখতে হবে। তো আমরা এই অঙ্কটা একটু করে ফেলি। পারমুটেশন, তো পারমুটেশনের মধ্যে স্বরবর্ণ রয়েছে কি কি দেখি একটু। পারমুটেশনের মধ্যে স্বরবর্ণ রয়েছে এ, এ, ই, আই, ও, ইউ, এই 5টা স্বরবর্ণ রয়েছে। আর ব্যঞ্জন বর্ণ রয়েছে কি কি? ব্যঞ্জন বর্ণ রয়েছে পি, আর, এম, ডাবল টি, এন। ওকে, তো কাদেরকে একত্রে রাখতে বলছে? স্বরবর্ণগুলাকে। মনে রাখবা, যারা একত্রে থাকবে তাদেরকে বস্তাবন্দি করে রাখতে হবে। ঠিক আছে, তারা একটা বর্ণরূপে আচরণ করবে যারা একত্রে থাকবে। ঠিক আছে, তাহলে এ, ই, আই, ও, ইউ এরা একত্রে, তাই এদেরকে বস্তাবন্দি করে দিলাম। অন্য কালিনী, এরা একত্রে তাই এদেরকে বস্তাবন্দি করে দিলাম, এরকম বস্তার মধ্যে বন্দি করে দিলাম। আর বাকি থাকে কি কি? বাকি থাকে ব্যঞ্জন বর্ণগুলা। ব্যঞ্জন বর্ণগুলা কি কি আছে? পি, আর, এম, ডাবল টি, এন। তাহলে মনে রাখবা কি, সেটা হচ্ছে যারা একত্রে থাকে তাদেরকে একটা বর্ণরূপে আচরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা বর্ণ। এখন তুমি চিন্তা করতে পারো এটা একটা বর্ণ কেন। তুমি যদি এদেরকে দুইটা বর্ণ চিন্তা করো, যদি এরকম চিন্তা করো এ, ই, আই, ও, ঠিক আছে, আর পি, আর, এম, টি, টি, এন, আর দেখো ইউটা এখানে রাখলাম। আচ্ছা দেখো তো, তুমি যদি এখন দুইটা বর্ণ চিন্তা করো,
যে এইটা একটা বর্ণ, এইটা একটা বর্ণ, স্বরবর্ণ নিয়ে যেহেতু আমাদের আলোচনা, তাহলে এইটা একটা বর্ণ, এইটা একটা বর্ণ, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন বর্ণ হলে কি তারা একত্রে থাকছে? তারা একত্রে থাকছে না। তাহলে একটা বর্ণরূপে আচরণ করবে যদি তারা একত্রে থাকে, অর্থাৎ একত্রে থাকলে তারা একটা বর্ণরূপে আচরণ করবে, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে আমরা চিন্তা করলাম যে এইটা একটা বর্ণ, এইটা একটা বর্ণ, আর এখানে রয়েছে মোট কয়টা? 6টা বর্ণ। তাহলে টোটাল মোট বর্ণ কয়টা? 7টা বর্ণ। ঠিক আছে, তাহলে স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস। তাহলে আমরা এখানে লিখব স্বর বর্ণ, বর্ণগুলো একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস, বিন্যাস ইকুয়াল। দেখতে পাচ্ছি টোটাল বর্ণ কয়টা? টোটাল বর্ণ দেখতে পাচ্ছি 7টা। এই যে লক্ষ্য করো, এখানে 6টা আর এখানে একটা, টোটাল বর্ণ হচ্ছে 7টা। এবার খেয়াল করো ভাই, এখানে টি কিন্তু ডাবল রয়েছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ওকে, এখন তুমি এবার চিন্তা করো তো, এই যে বস্তার মধ্যে যারা বন্দী হয়ে আছে, এরা কি নিজেদের মধ্যে একটা বিন্যাস করতে পারে না? এরা কিন্তু নিজেদের মধ্যে এ ই আই ও ইউ এইভাবে না থেকে এইভাবে থাকতে পারতো, ই এ আই ও ইউ এইভাবে থাকতে পারতো, অথবা এইভাবেও থাকতে পারতো যে ও আই এ ই ইউ এইভাবেও থাকতে পারতো। অর্থাৎ তোমার এখন একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে বস্তার মধ্যে যারা আছে তাদেরকে সাজানো বাকি আছে। তাহলে আমি কি বলছি? বাকি থাকা মানে অপূর্ণ কাজ, আর অপূর্ণ কাজ মানে কি চিহ্ন দিতে হবে? গুণ চিহ্ন দিতে হবে, তাই আমি গুণ দিলাম। এবার আসো, বস্তার মধ্যে যারা বন্দী তাদের নিজেদের মধ্যে এখন আমরা তাদেরকে সাজাবো, বিন্যাস করব। তাহলে এই ভেতরে দেখো কয়টা বর্ণ রয়েছে? ভেতরে দেখো 5টা বর্ণ রয়েছে, তাহলে আমি লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। এবার এই ভেতরে দেখো তো এ কয়টা রয়েছে? এ একটাই রয়েছে, ইও একটা রয়েছে, আইও একটা রয়েছে, ও একটা রয়েছে, ইউ একটা রয়েছে। তাহলে একটা থাকলে কি কোনো কিছু দ্বারা ভাগ হয় না? কোনো কিছু দ্বারা ভাগ হয় না। সো আমাদের আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে এইটাই। এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে ফেলবো। 7 ফ্যাক্টোরিয়াল কত সেটা বের করে এখানে লিখবা, তারপর 5 ফ্যাক্টোরিয়াল কত সেটা এখানে বের করে লিখবা, তারপর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, মানে 2 সেটা লিখবা, দিয়ে ক্যালকুলেটর হিসাব করলেই তুমি স্বরবর্ণগুলো একত্রে রেখে কতগুলো বিন্যাস সেটা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা আমাদের প্রশ্নটা চলে গেল। এবার প্রশ্নটার দিকে তাহলে একটু খেয়াল করি। আমাদের দ্বিতীয় প্রশ্নটাও চলে গেল, স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস কত। আমি তোমাদের আরেকটা উদাহরণ দিই, এই টাইপের আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমরা হয়তো আর একটু ক্লিয়ার হবা। সেটা হলো, এটা তো তোমাদের খাতায় আছে, থাকুক। সেটা হলো, আমি রাজশাহীর মানুষ, তো আমি রাজশাহী দিয়ে উদাহরণ দেব। ঠিক আছে, আমি বললাম রাজশাহী এর স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস কত? বিন্যাস কত, এটা আমার প্রশ্ন। সেম প্রশ্ন, জাস্ট ওয়ার্ডটা আলাদা করে দিলাম। তাহলে তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হলো প্রথমে বর্ণগুলোকে একটু ভাগ করে নেওয়া। স্বরবর্ণ কি কি আছে? এ আছে, আই আছে। তাহলে এ আই এই 3টা বর্ণ আছে, এই 3টা বর্ণকে তুমি আলাদা করে নিলা। এবার বাকি আছে কি কি? বাকি আছে দেখো আর, জে, এস, এইচ, এই কয়টা আছে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে কি বলা হয়েছে? স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। তোমরা একটু আগেই শিখলা, যারা একত্রে থাকবে তারা বস্তাবন্দী হিসেবে থাকবে। তাহলে এ আই এগুলোকে বস্তাবন্দী করে দিলাম, আর বাকি থাকে কি? আর, জে, এস, এইচ। ওকে, এগুলাকে মুক্ত রাখলাম। তাহলে এবার দেখো তো, গুণে দেখো মোট কয়টা বর্ণ। আমরা এবার গুণে দেখতেছি, একটা বর্ণ, 2টা বর্ণ, 3টা বর্ণ, 4টা বর্ণ, 5টা বর্ণ, 6টা বর্ণ। তাহলে আমরা এখানে কি লিখবো? স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। স্বরবর্ণগুলোকে একত্রে
রেখে বিন্যাস, বিন্যাস স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। টোটাল বর্ণ কয়টা দেখতে পাচ্ছি? 6টা। ওকে, এবার কি দেখতে পাচ্ছি? এইচ কিন্তু 2টা রয়েছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। ঠিক আছে, তোমার কি কাজ শেষ হয়েছে? তোমার কাজ শেষ হয় নাই, তুমি শুধু এগুলাকে সাজিয়েছো। বস্তার মধ্যে কিন্তু এখনো সাজাও নাই। তুমি কিন্তু বস্তার মধ্যে এ এ আই না লিখে আই এ এ লিখতে পারতা, অথবা লিখতে পারতা এ আই এ, এটাও লিখতে পারতা, এইভাবে সাজাইতে পারতা। তাহলে বস্তার মধ্যে যেগুলো আছে সেগুলাকে কিন্তু সাজানো বাকি আছে। তাহলে বস্তার মধ্যে রয়েছে 3টা বর্ণ, এদেরকে সাজাইতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর এ রয়েছে ডাবল, যমজ 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। এখন আমি আশাও বিশ্বাস করি তোমাদেরকে, যে কোনো ওয়ার্ড দিয়ে যদি বলা হয় ওদের মধ্যে স্বরবর্ণগুলাকে একত্রে রেখে বিন্যাস কত বের করো, অথবা ব্যঞ্জন বর্ণগুলাকে একত্রে রেখে বিন্যাস কত বের করো, সেই অঙ্ক তোমরা পারবা, আশা করি পারবা। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। তাহলে আমার 2 নাম্বার ম্যাথ কমপ্লিট। 3 নাম্বার ম্যাথে কি বলেছে দেখো, 3 নাম্বার ম্যাথে বলছে স্বরবর্ণগুলো একত্রে না রেখে বিন্যাস কত। এবার কিন্তু একত্রে রাখা যাবে না স্বরবর্ণগুলাকে, তাহলে 3 নাম্বার প্রশ্নটাতে আমি টিক দিয়ে দিচ্ছি, এটা আমরা করব। স্বরবর্ণগুলাকে এবার একত্রে রাখা যাবে না। ওকে, আচ্ছা, তো তোমরা যখন সম্ভাবনা পড়ছো 9-10-এ, সম্ভাবনার একটা ফর্মুলা ছিল এরকম, সেটা হচ্ছে মোট সম্ভাবনা, মোট সম্ভাবনা, মোট সম্ভাবনা ইকুয়াল ঘটার সম্ভাবনা, কোন ঘটনা ঘটার সম্ভাবনা, ঘটার সম্ভাবনা, সম্ভাবনা প্লাস কোন ঘটনা না ঘটার সম্ভাবনা, না ঘটার, ঘটার সম্ভাবনা, কোন ঘটনা না ঘটার সম্ভাবনা, সম্ভাবনা সংক্ষেপে লিখলাম। ওকে, তাহলে মোট ঘটনা আমরা জানি, মোট ঘটনা 1, তো সেটা আসলে কি লেখা যায়? মোট সম্ভাবনা ইকুয়াল কোন ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস না ঘটার সম্ভাবনা। ঠিক এই ফর্মুলাকে আমরা কাজে লাগিয়ে স্বরবর্ণগুলাকে একত্রে রাখবো কি একত্রে রাখবো না, সেই ফর্মুলাটা বের করতে পারবো। যেমন এক্ষেত্রে আমরা লিখবো, এইভাবে লিখবো, ঠিক আছে, যে মোট বিন্যাস, মোট বিন্যাস, মোট বিন্যাস ইকুয়াল স্বরবর্ণগুলোকে, স্বরবর্ণগুলোকে একত্রে, একত্রে রেখে বিন্যাস প্লাস স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস, স্বরবর্ণগুলোকে একত্রে, একত্রে না রেখে বিন্যাস, রেখে বিন্যাস। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ওপরের ফর্মুলাটার সাথে কি নিচের ফর্মুলার রিলেশন রয়েছে? না, অ্যাকচুয়ালি কোনো রিলেশন নাই, কিন্তু তোমরা এটা 9-10-এ পড়ছো, এটা তোমরা 9-10-এ পড়ছো, এটা তোমাদের মনে আছে, তো ওইটার সাথেই সিমিলারিটিস রেখে এইটা মনে রাখার সুবিধার্থে জাস্ট উপরেরটা লিখছি। ঠিক আছে, তাহলে মোট, মোট বিন্যাস আসলে, মোট বিন্যাস আসলে কি বোঝাচ্ছে? মোট বিন্যাস হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস প্লাস স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস, এই দুটার সমষ্টি আসলে কি মোট বিন্যাস। তো আমাদেরকে ভাইয়া বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে এইটা, না আমাদেরকে বের করতে হবে এইটা। সো আমি এখন কি করব? স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস এই পাশে পার করে দিব। আমরা জানি ইকুয়ালের এই পাশে কোনো কিছু আসলে ওই পাশে পজিটিভ, এই পাশে আসলে কি নেগেটিভ। তাহলে কি হচ্ছে বলতো, স্বরবর্ণগুলো একত্রে না রেখে বিন্যাস, এটা সমান কি লিখতে পারছি? অতএব স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস ইকুয়াল আমরা লিখতে পারবো মোট বিন্যাস, বিন্যাস বিয়োগ, এই যে এইটা এই পাশে আসলে বিয়োগ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস।
আমি সংক্ষেপে লিখলাম স্বরবর্ণগুলোকে একত্রে একত্রে রেখে বিন্যাস বিন্যাস। ওকে ভাইয়া, তো তুমি খেয়াল করে দেখো প্রথম প্রশ্নে কিন্তু মোট বিন্যাস বের করেছো, প্রথম প্রশ্নে মোট বিন্যাস বের করা আছে, তোমার খাতায় লক্ষ্য করো। প্রথম প্রশ্নের আনসার ছিল 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা ছিল মোট বিন্যাস। এবং একটু আগে প্রশ্ন নাম্বার 2-এ তুমি বের করছো স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, এটা একটু আগে বের করছো। এটা কি ছিল অ্যান্সারটা আমি ভুলে গেছি, তারপরও একটু আমি দেখে নিই। পারমুটেশন, সেখানে ছিল 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল গুণিত 5 ফ্যাক্টোরিয়াল, এটাই হওয়ার কথা, আমার যতটুকু মনে পড়ছে এটাই হওয়ার কথা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কোনো কিছুকে একত্রে না রেখে বিন্যাস ইকুয়াল কি মোট বিন্যাস বিয়োগ সেই জিনিসগুলাকে একত্রে রেখে বিন্যাস, এই দুইটা বিয়োগ করলেই আমি পেয়ে যাব কি স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা চলে গেল আমাদের, তাহলে 3 নাম্বার প্রশ্ন কভার হয়ে গেল। আমি জাস্ট এইটার ভাই হেল্প নিয়েছি, কারণ এটা তোমাদের সকলে 9-10-এ পড়া আছে, এটা মনে আছে, জাস্ট এটার হেল্প নিয়ে এই ফর্মুলাটা লিখছি, আর কিছু না। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো, এটা চলে গেল। এবার পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটু মনোযোগ দিয়ে বুঝবা। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি, স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস কত? স্বরবর্ণগুলো এবার পাশাপাশি রাখা যাবে না, ঠিক আছে? একটু আমাদের দেশের স্টুডেন্টদের মনের মধ্যে কনফিউশন আছে, সেটা হচ্ছে একত্রে রাখা আর পাশাপাশি রাখা নিয়ে কনফিউশন আছে। একটু বুঝায় বলি, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও সবাই। আমি পারমুটেশন আগে লিখলাম, পারমুটেশন ওয়ার্ডটা লিখলাম, ঠিক আছে? আমি যদি কাউকে জিজ্ঞেস করি এই যে পারমুটেশন লিখেছো, এখানে কি স্বরবর্ণগুলো একত্রে আছে? উত্তর আসবে না, স্বরবর্ণগুলো তো একত্রে নাই, দেখো বিচ্ছিন্ন হয়ে আছে, এটা একটা স্বরবর্ণ, 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 স্বরবর্ণগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে। বাট তুমি কিন্তু এক জায়গায় বলতে পারতেছো যে এই স্বরবর্ণগুলা পাশাপাশি আছে, যেমন এই দুইটা স্বরবর্ণ ভাইয়া দেখো পাশাপাশি আছে, পাশাপাশি আছে। ভালো করে লক্ষ্য করো, আমি যদি জিজ্ঞেস করি এই যে পারমুটেশন ওয়ার্ডটার মধ্যে স্বরবর্ণগুলা কি একত্রে আছে, তোমার উত্তর আসবে খুব সহজেই, সবাই বলবা যে না ভাইয়া স্বরবর্ণগুলো একত্রে নাই। এর থেকে সহজভাবে একটা উদাহরণ দিই তোমাদেরকে, আমি এর থেকে একটু সহজ করি, তাহলে ব্যাপারটা তোমরা আর একটু ক্লিয়ার হইতে পারবা। এখানে হয়তোবা তোমাদের কমপ্লেক্সিটি একটু বেশি হয়ে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। ধরে নাও কোনো একটা ক্লাসরুমে 5টা ছেলে আছে, 5টা ছেলে আর 4টা মেয়ে আছে। এখন মেয়েগুলো খুবই দুষ্টু, একে অপরের সাথে পরীক্ষা দেওয়ার সময় খুব দেখাদেখি করে লিখে। তো আমার দায়িত্ব পড়ছে এমন ভাবে সিট বসাবো যেন মেয়েগুলা পাশাপাশি না বসে। আচ্ছা তুমি এখন চিন্তা করো তো আমি কিভাবে তাহলে সিটগুলা বসাবো? তাহলে আমি চিন্তা করব, প্রথমে একটা ছেলে বসালাম, এখানে একটা ছেলে বসালাম, হ্যাঁ, তারপর আমি কি করলাম, এখানে একটা মেয়ে দিব, মেয়েগুলা যেন পাশাপাশি না বসে, এটা আমার টার্গেট। তারপর আমি আর একটা কি দিব, ছেলে দিব, তারপর আর একটা মেয়ে দিব, তারপর আর একটা কি দিব, ছেলে দিব, তারপর আর একটা কি দিব, মেয়ে দিব। আমার টার্গেট হচ্ছে মেয়েগুলা যেন পাশাপাশি না বসে, কারণ এরা খুবই দুষ্টু, পরস্পরের সাথে দেখাদেখি করে লিখে। তো আমি কয়টা মেয়ে বসিয়ে ফেলছি, 1টা 2টা 3টা, মেয়ে আছে কিন্তু 4টা, আর ছেলে আছে কয়টা, 5টা। তাহলে এইখানে আর একটা ছেলে দিব, এইখানে আর একটা মেয়ে দিব, এইখানে আর একটা ছেলে দিব। তাহলে এবার একটু গুণে দেখো, ছেলে কয়টা রয়েছে, ছেলে 1টা 2টা 3টা 4টা 5টা। মেয়ে কয়টা রয়েছে দেখো তো, মেয়ে 1টা 2টা 3টা 4টা। দেখো তো এই ক্ষেত্রে কি মেয়েরা পাশাপাশি বসেছে? অবশ্যই পাশাপাশি বসেনি, মেয়েরা দেখো পাশাপাশি বসেনি। দেখো এর পাশে কিন্তু এ নাই, মাঝখানে একটা ছেলে আছে, এর পাশে এই মেয়ের পাশে কিন্তু আর একটা মেয়ে নাই, মাঝখানে একটা ছেলে আছে, এই মেয়ের পাশে কিন্তু আর একটা মেয়ে নাই, মাঝখানে একটা ছেলে আছে, তাই না? তাহলে তুমি কি বুঝতেছো?
তুমি এইভাবে চিন্তা করো, এইভাবে চিন্তা করো, তুমি আরো ইজিলি চিন্তা করো, আরো ইজিলি চিন্তা করো। দেখো তো, দুইটা ছেলের মাঝখানে একটা করে মেয়ে বসাইছো না? দুইটা ছেলের মাঝখানে একটা করে মেয়ে বসাইছো না? দুইটা ছেলের মাঝখানে একটা মেয়ে বসাইছো না? দুইটা ছেলের মাঝখানে একটা মেয়ে বসাইছো না? তাহলে তোমাকে কি করতে হবে? মেয়েদেরকে যদি পাশাপাশি না রাখতে চাও, তাহলে প্রত্যেক দুইটা ছেলের মাঝখানে একটা মেয়ে দিতে হবে। তুমি এখন মনে করো এই পাঁচটা হচ্ছে ছেলে, পাঁচটা ছেলের জন্য ফাঁকা স্থান কয়টা দেখো তো? এই পাশে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে পাঁচটা ছেলের জন্য ফাঁকা স্থান কিন্তু ছয়টা। এই ছয় জায়গায় চারটা মেয়ে বসাতে পারবা। তো এখানে একটা মেয়ে বসাতে পারবা, এখানে একটা মেয়ে বসাতে পারবা, এখানে একটা পারবা, এখানে পারবা, অথবা এখানে 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 তোমার যেমন খুশি বসাও, কিন্তু মেয়েগুলা যেন পাশাপাশি না বসে। আমি বলতে চাচ্ছি কি, আমি তোমাকে মোট জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পাঁচটা ছেলের জন্য শূন্যস্থান কয়টা? তার থেকে একটা বেশি না? লক্ষ্য করো তো, শূন্যস্থান কয়টা? একটা ফাঁকা স্থান, আর একটা ফাঁকা স্থান, আর একটা ফাঁকা স্থান, আর একটা, আর একটা, আর একটা, মোট কয়টা হলো? ছয়টা। পাঁচটা আঙ্গুলে ছয়টা শূন্যস্থান আছে। মনে রাখবা, মোট যেই কয়টা থাকবে তার থেকে একটা বেশি শূন্যস্থান থাকবে। তো আমি অঙ্কে বলেছি পাঁচটা ছেলে আর চারটা মেয়ে এমন ভাবে বসাবো যেন মেয়েগুলো পাশাপাশি না বসে। তাহলে আমাকে কি করতে হবে? পাঁচটা ছেলের জন্য কয়টা শূন্যস্থান দেখো তো? পাঁচটা ছেলের জন্য কয়টা শূন্যস্থান? আসো শূন্যস্থানগুলো দেখি, শূন্যস্থানগুলো দেখি। এইটা একটা শূন্যস্থান, এখানে আমি একটা মেয়ে দিতে পারবো। ঠিক আছে, এইটা একটা শূন্যস্থান, এখানে একটা মেয়ে দিতে পারবো। এইটা একটা শূন্যস্থান, এইখানে একটা মেয়ে বসাইতে 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 পারবো। তাহলে পাঁচটা ছেলের জন্য কয়টা শূন্যস্থান হয়েছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে যা থাকবে তার থেকে একটা বেশি শূন্যস্থান থাকবে। আমি এখন এরকম প্রশ্ন করলাম, 20টা ছেলের মাঝখানে 10টা, 20টা ছেলের মাঝে মাঝে 10টা মেয়ে এমন ভাবে বসাবো যেন মেয়েগুলা পাশাপাশি না বসে। তাহলে 20টা ছেলের জন্য শূন্যস্থান কয়টা হবে? তার থেকে এক বেশি, 21টা হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কি হবে? এই অঙ্কের অ্যান্সারটা কি হবে? সেটা হচ্ছে, এই ছয়টা স্থানে চারটা মেয়ে বসতে পারবে 6p4 উপায়ে। ঠিক আছে, মেয়েগুলো বসায় দিছো, মেয়েগুলো তুমি বসায় দিছো, একটা মেয়ে, একটা মেয়ে, একটা মেয়ে, একটা মেয়ে বসায় দিছো, মেয়েরা বসে গেছে। আচ্ছা, এবার চিন্তা করো তো, ছেলেদের মধ্যে কি ইন্টারচেঞ্জ হতে পারে না? ইন্টারচেঞ্জ হইতেই পারে। এই ছেলে বলতে পারে যে ভাই, এই ছেলে বলতে পারে যে ভাই তুই আমার জায়গায় আয়, আমি তোর জায়গায় যাই। এরকম হতে পারে কিনা? ছেলেদের মধ্যে চেঞ্জ হইতে পারে কিনা? আবার এই ছেলে একে বলতে পারে যে তুই আমার জায়গায় আয়, আমি তোর জায়গায় যাই। তার মানে ছেলেরা নিজেদের মধ্যে কিন্তু পাশাপাশি বসতে পারে। দেখো, এই ছেলে এখানে গেল আর এই ছেলে এখানে আসলো, মেয়েরা পাশাপাশি থাকলো না, শর্ত কিন্তু ঠিকই মানতেছে। তার মানে আমার কাজটা এখনো কমপ্লিট হয় নাই, কাজটা অপূর্ণ। আর অপূর্ণ কাজের জন্য কি চিহ্ন নিতে হয়? গুণ। সো আমি গুণ চিহ্ন নিলাম। এবার বলো ছেলে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা ছেলেকে আমি সাজাইতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এটাই হবে অঙ্কের অ্যান্সার। আমার প্রশ্নটা কি ছিল? পাঁচটা ছেলে আর চারটা মেয়ে, মেয়েদেরকে এমন ভাবে বসাও, হ্যাঁ, এদেরকে এমন ভাবে বসাও যে যেন মেয়েরা পাশাপাশি না বসে। পাঁচটা ছেলে আর চারটা মেয়ে, ঠিক আছে, এদেরকে এমন ভাবে বসাও, সিটে এমন ভাবে বসে যেন মেয়েরা পাশাপাশি না বসে, কারণ মেয়েগুলো খুব দুষ্টু, একে অপরের সাথে দেখাদেখি করে। এইটা আর কি চিন্তা করছি। তো এবার এই অঙ্কটা দেখো, তাহলে এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা কি হবে আমাদের? তাহলে আমাদের এই অঙ্কটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে এখানে কি বলেছে? স্বরবর্ণগুলা পাশাপাশি যেন না বসে। তাহলে আমি ব্যঞ্জন বর্ণ কি কি আছে একটু লিখবো। পি, আর, এম, টি, টি, এন। দেখো তো, ব্যঞ্জন বর্ণ আছে ছয়টা। ছয়টা ব্যঞ্জন বর্ণের কয়টা ফাঁকা স্থান? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এই 7টা ফাঁকা স্থানে কয়টা স্বরবর্ণ বসাইতে হবে? 5টা স্বরবর্ণ বসাইতে হবে, এই 5টা। তাহলে এখানে লিখলাম 5।
এর মধ্যেও কোনো কিছু যমজ আছে না? যমজ নাই। যদি যমজ থাকতো, যদি কোনো কিছু দুইটা থাকতো বা তিনটা থাকতো, তত সংখ্যা দিয়ে ভাগ করতাম এখানে, ঠিক আছে? তো যেহেতু নাই, কোনো কিছু ভাগ করি নাই। কাজ কি কমপ্লিট হয়েছে? কাজ কিন্তু কমপ্লিট হয় নাই, তাহলে গুণ চিহ্ন, অপূর্ণ কাজের জন্য গুণ চিহ্ন। এবার দেখো, তুমি একটা কাজ করতে পারবা না ভাই? দেখো তো, এই পি কে যদি আর এর জায়গায় নিয়ে আসি আর আর কে পি এর জায়গায় নিয়ে আসি, অঙ্কের শর্ত কি ক্ষুণ্ণ হচ্ছে? অঙ্কের শর্ত কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে না ভাই। এই আর কে এখানে নিয়ে আসলাম আর পি কে এখানে নিয়ে আসলাম, দেখো এখানে কিন্তু একটা আমি স্বরবর্ণ দিয়ে দিলাম, এখানে আর একটা স্বরবর্ণ দিয়ে দিলাম, আমি এখানে এ দিয়ে দিলাম আর এখানে ই দিয়ে দিলাম। দেখো তো স্বরবর্ণগুলো কি পাশাপাশি বসলো? পাশাপাশি বসলো না। তার মানে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি ভাই? তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, এই যে দেখো, ব্যঞ্জন বর্ণগুলা নিজেদের মধ্যে কিন্তু স্থান পরিবর্তন করতে পারবে, অর্থাৎ নিজেদের মধ্যে এরা সাজাসাজি হতে পারবে, একে অপরের সাথে সাজাসাজি হতে পারবে। এই পি আর এর জায়গায় যেতে পারবে, আর পি এর জায়গায় আসতে পারবে, আর এম এর জায়গায় যেতে পারবে, এম আর এর জায়গায় আসতে পারবে, একে অপরের মধ্যে সাজাসাজি হতে পারে, বিন্যস্ত হতে পারবে তারা, ঠিক আছে? তাহলে যেহেতু এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে, এখানে কয়টা বর্ণ রয়েছে? 6টা বর্ণ রয়েছে। 6টা বর্ণ নিজেদের মধ্যে বিন্যস্ত হওয়ার উপায় কি? 6 ফ্যাক্টোরিয়াল। আর এখানে টি ডাবল রয়েছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আর একটা উদাহরণ দিয়ে, এই টাইপের আর একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিই, তাহলে হয়তোবা তোমরা আরো ভালো বুঝবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আর একটা উদাহরণ দিয়ে দিই। রাজশাহী ওয়ার্ডটাকেই নিই। রাজশাহী, আর এ জে এস এইচ এ এইচ আই, রাজশাহী। আমি প্রশ্ন করলাম, স্বরবর্ণগুলাকে পাশাপাশি না বসিয়ে, স্বরবর্ণগুলাকে পাশাপাশি না বসিয়ে রাজশাহী ওয়ার্ডটাকে কতভাবে সাজানো যায়? তাহলে স্বরবর্ণগুলা পাশাপাশি বসানো যাবে না, সুতরাং আমি ব্যঞ্জন বর্ণগুলা আগে সিরিয়াল করে নিব। ব্যঞ্জন বর্ণ কি আছে? আর জে এস এইচ এইচ, তাহলে আর জে এস এইচ এইচ, ঠিক আছে? স্বরবর্ণগুলা যেহেতু পাশাপাশি রাখা যাবে না, তাহলে দুইটা ব্যঞ্জন বর্ণের ঠিক মাঝখানে একটা স্বরবর্ণ দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে আমি এখন ফাঁকা স্থান কয়টা লক্ষ্য করছি? দেখো, ফাঁকা স্থান লক্ষ্য করছি, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি আগেই বলেছি, যে কয়টা বর্ণ থাকবে ফাঁকা স্থান তার থেকে একটা বেশি থাকবে। তাহলে এখানে আমি অ্যান্সারটা কিভাবে লিখবো? তাহলে অ্যান্সারটা লিখবো 6p। এই 6টা ফাঁকা স্থান, 3টা স্বরবর্ণ, স্বরবর্ণ 3টা কি কি দেখো তো? স্বরবর্ণ 3টা এ এ আই। তাহলে এই 6টা ফাঁকা স্থান 3টা স্বরবর্ণ কিভাবে পূরণ করবে? 6p3। এবং দেখো, এগুলোর মধ্যে কোনো কিছু ডাবল আছে না? যমজ আছে, এই কিন্তু ডাবল যমজ আছে। তাহলে এখানে আমি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। ওকে, এখানে আমি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। ওকে, ঠিক আছে? এবার কাজ কি শেষ হয়েছে? না, কাজ শেষ হয় নাই। এখন দেখো, আর এবং জে এর মধ্যে কিন্তু বিন্যস্ত হওয়া সম্ভব, এই দুটার মধ্যে কিন্তু বিন্যস্ত হওয়া সম্ভব, বা এই দুটার মধ্যে কিন্তু বিন্যস্ত হওয়া সম্ভব, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলা নিজেদের মধ্যে কিন্তু বিন্যস্ত হতে পারে। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ কয়টা রয়েছে? ব্যঞ্জন বর্ণ রয়েছে 1 2 3 4 5, 5টা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, আর এইচ রয়েছে 2টা, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন আমি যদি যে কোনো অঙ্ক দিলে আশা করা যায় যে তোমরা যাদেরকে পাশাপাশি রাখতে নিষেধ করবে, সেটা তুমি পাশাপাশি না রেখে হিসাব করতে পারবা। পাশাপাশি মানে কি ভাই? পাশাপাশি মানে হচ্ছে যে দুইটা দুইটা ভিন্ন জিনিসের মধ্যে যাদেরকে নিয়ে পাশাপাশি শর্ত, তাদেরকে রাখতে হবে। সহজ কথা, দুইজনের মাঝখানে রাখলে তাহলে আর পাশাপাশি থাকছে না। আর একত্রে রাখা আর পাশাপাশি রাখা এক জিনিস না, এটা কিন্তু আগেই বুঝেছো, ঠিক আছে? এটা কিন্তু আগেই বুঝেছো। এটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে এই পার্থক্য যেন ভুল না হয় তোমাদের আর। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি পরের ম্যাথে, পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। পরের ম্যাথটা কি আছে? স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস কত? স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না। ওকে, তাহলে এটা আমাদের প্রশ্ন। স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস কত? এইটা আমাদের প্রশ্ন, ঠিক আছে ভাই? তাহলে আপেক্ষিক অবস্থান কি এইটা বুঝি। পারমুটেশন, পি ই আর এম ইউ টি এ
টি আই ও এন, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম। এবার তুমি লক্ষ্য করো, এটা কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, এটা স্বরবর্ণ, আবার এটা ব্যঞ্জন বর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ, এটা স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ, এটা স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ, এটা স্বরবর্ণ, আবার এটা স্বরবর্ণ, আবার এটা ব্যঞ্জন বর্ণ। আপেক্ষিক অবস্থান বলতে কি বোঝানো হচ্ছে দেখো, আমি যদি এই আর নিয়ে চিন্তা করি, এই আর নিয়ে চিন্তা করি, দেখো আর একটা ব্যঞ্জন বর্ণ, আপেক্ষিক অবস্থান মানে ঠিক তার বামে এবং ডানে কি আছে, ঠিক তার আগে এবং পরে কি আছে, ঠিক আছে। আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রাখতে বলেছে আমাদের। প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা হচ্ছে স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস, পরিবর্তন না করা মানে অপরিবর্তিত রাখতে বলছে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, এই যে ব্যঞ্জন বর্ণটা, এর আগের বর্ণ কি, এর আগের বর্ণ হচ্ছে স্বরবর্ণ, আর এর পরের বর্ণ কি, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ এর বাম দিকে একটা স্বরবর্ণ, ডান দিকে একটা ব্যঞ্জন বর্ণ। তো ভাই তুমি এমন ভাবে সাজাও যেন এই স্বরবর্ণের জায়গায় একটা স্বরবর্ণই আসে, অন্য কোনো বর্ণ যেন না আসে, তাহলে আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না, আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকবে। আমি তোমাদেরকে এইভাবে বললাম, ধরে নাও আমরা নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়েছি অনেক কয়জন, ঠিক আছে। তো ধরে নাও আমার ডান পাশে একটা পাঞ্জাবি পরা মানুষ আছে, আর বাম পাশে একটা জুব্বা পরা মানুষ আছে, ঠিক আছে। এরপরে আরো অনেক মানুষ আছে, তারাও পাঞ্জাবি এবং জুব্বা পরে আছে। তো আমি বললাম যে এই যে আমার যে কোনো একটা হয় পাঞ্জাবি না হলে জুব্বা, বললাম এইভাবে বললাম, আমার ডান দিকে পাঞ্জাবি আর বাম দিকে আছে কি জুব্বা। আমি বললাম এই জুব্বা পরা মানুষটার আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, জুব্বা পরা যতগুলা মানুষ আছে তাদের অবস্থান পরিবর্তন না করে সাজাও। তার মানে তোমাকে কি করতে হবে, অর্থাৎ আমার বাম পাশে যদি তুমি আর একটা মানুষ নিয়ে এসে সাজাইতে চাও, তাহলে তাকে কিন্তু জুব্বা পরিহিতই হইতে হবে। তাহলে ধরে নাও ওই শেষ মাথায় একজন জুব্বা পরিহিত লোক আছে, তাকে এখানে আনলা, এবং এখানে যে জুব্বা পরিহিত লোকটা সে তাকে ওখানে পাঠালা। তাহলে কি আমার আপেক্ষিক অবস্থানের পরিবর্তন হলো? হলো না। কিন্তু দেখো আমার বাম দিকে আমি একটা জুব্বা পরা লোকই দেখছিলাম, ডান দিকে একটা পাঞ্জাবি পরা লোকই দেখছিলাম, তাদেরকেই কিন্তু দেখতে পাচ্ছি। আবার এইভাবে চিন্তা করো, এখানে যে পাঞ্জাবি পরা লোকটা আছে তাকে ধরে নাও ওই প্রান্তের শেষ মাথায় একজন পাঞ্জাবি পরা লোক আছে, ওইখানে নিয়ে গেলা, আর ওই প্রান্তের মানুষটাকে এখানে নিয়ে আসলা। আমি কি দেখবো না, আমার ডান পাশে তো পাঞ্জাবি পরা লোকই আছে, বাম পাশে জুব্বা পরিহিত লোকই আছে, তার মানে আমার অপেক্ষিক অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। ভালো করে বুঝো ভাই, এই যে এই আর আর দেখতেছে আমার বাম পাশে স্বরবর্ণ আর ডান পাশে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ তুমি এখানে যে কোনো স্বরবর্ণ দিতে পারো, কোনো সমস্যা নাই। এরকম করতে পারো যে ই কে এখান থেকে সরায় এখানে নিয়ে চলে গেলা, তাহলে ই এখানে চলে গেল আর এ এখানে চলে আসলো। এই আর কি দেখবে জানো, এই আর দেখবে না আমার বাম পাশে তো স্বরবর্ণই আছে। আবার কি করতে পারো, আবার এরকম করতে পারো যে এম কে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে চলে গেল, এখানে নিয়ে চলে গেল, তাহলে এখানে টি চলে আসলো আর এই জায়গায় এম চলে আসলো, এই জায়গায় এম চলে আসলো। এই আর কি দেখবে না, আমার তো আপেক্ষিক অবস্থানের পরিবর্তন হয় নাই, আমার ডান পাশে ব্যঞ্জন বর্ণই ছিল, এখনো তো ব্যঞ্জন বর্ণই আছে। তার মানে আপেক্ষিক অবস্থানের পরিবর্তন করতে নিষেধ করলে তুমি কি করবা, ভিন্ন ভিন্ন যে জিনিসগুলো আছে, অর্থাৎ স্বরবর্ণের মধ্যে বিন্যাস, ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন বর্ণের মধ্যে বিন্যাস। আমার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম, আমার ডান পাশে ছিল কি একজন পাঞ্জাবি পরিহিত লোক, আর বাম পাশে কে ছিল, একজন জুব্বা পরিহিত লোক, এবং আমাদের এই সারিতে আরো পাঞ্জাবি এবং জুব্বা পরিহিত লোক আছে, অন্য কোনো ড্রেস পরা লোক নাই। তাহলে আমার এই ডান পাশ থেকে যদি তুমি এই ব্যক্তিটাকে সাজাইতে চাও অন্য কোনো জায়গায়, তাহলে এই জায়গাটা পূরণ করতে হবে পাঞ্জাবি পরা লোক দিয়েই, কারণ ডান পাশের লোকটা কি ছিল, পাঞ্জাবি পরিহিত লোক ছিল। বাম পাশের লোকটাকে তুমি অন্য কোথাও নিয়ে যেতে চাচ্ছ, তাহলে এখানে একটা জুব্বা পরিহিত লোকই দিতে হবে। তাহলে আমি কি দেখবো, আমি দেখবো আমার আপেক্ষিক অবস্থানের কোনো পরিবর্তন
হয় নাই ভাই। দ্যাটস সিম্পল, একদম সিম্পল। সিম্পল ব্যাপারটা কি, স্বরবর্ণের স্বরবর্ণের মধ্যে বিন্যাস, ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন বর্ণের মধ্যে বিন্যাস করলে আমরা তাকে বলবো আপেক্ষিক অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, তাহলে এই তো একটু লক্ষ্য করো, ভালো করে খেয়াল করে দেখো। তার মানে হইল এই স্বরবর্ণের জায়গায় আমি চাইলে ইউ বসাইতে পারি, আমি চাইলে এ বসাইতে পারি, আমি চাইলে আই বসাইতে পারি, আমি চাইলে ও বসাইতে পারি। ঠিক আছে, অর্থাৎ স্বরবর্ণের মধ্যে স্বরবর্ণের বিন্যাস। এই জায়গায় কিন্তু ব্যঞ্জন বর্ণ বসালে কিন্তু আপেক্ষিক অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো এই জায়গায় ছিল স্বরবর্ণ, আর দেখবে কি ব্যঞ্জন বর্ণ চলে আসছে, তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল আপেক্ষিক অবস্থান। আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রাখা মানে হচ্ছে আমার ডান পাশে বাম পাশে যারা ছিল ওই টাইপের জিনিসই রাখা। অর্থাৎ স্বরবর্ণের স্বরবর্ণের সাথে বিন্যাস, ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন বর্ণের সাথে বিন্যাস। তাহলে আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রাখা মানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আপেক্ষিক আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রাখলে, তাহলে কি করব, স্বরবর্ণের মধ্যে বিন্যাস, কাজ কি শেষ হয়েছে তাহলে না, ব্যঞ্জন বর্ণের মধ্যে বিন্যাস, তার মানে দুটার মাঝখানে কি চিহ্ন বসবে, গুণ। তাহলে স্বর বর্ণের স্বর বর্ণের মধ্যে বিন্যাস, অথবা এভাবে বলতে পারো স্বরবর্ণগুলোর স্বরবর্ণের মধ্যে বিন্যাস। স্বরবর্ণগুলোর দিই তাহলে ভালো লাগবে, স্বরবর্ণগুলোর স্বরবর্ণের মধ্যে বিন্যাস। কাজ তো শেষ হয়নি, এবার ব্যঞ্জন বর্ণের মধ্যে বিন্যাস, তাহলে গুণিত। আমরা জানি অপূর্ণ কাজ হলে গুণ দিতে হয়, তাহলে ব্যঞ্জন বর্ণগুলোর ব্যঞ্জন বর্ণগুলোর ব্যঞ্জন বর্ণের মধ্যে বিন্যাস। ওকে ভাই, তার মানে আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকলে যেই কয় জাতীয় জিনিস আছে নিজেদের মধ্যে বিন্যাস। এখানে দুই জাতীয় বর্ণ আছে, স্বরবর্ণ আর কি ব্যঞ্জন বর্ণ, দুই জাতীয় বর্ণই তো থাকবে, কারণ ইংরেজি বর্ণ তো এই দুই ধরনেরই হচ্ছে, তাই না, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ওকে, তাহলে আমরা কি করব, স্বরবর্ণগুলোর স্বরবর্ণের মধ্যে বিন্যাস গুণিত ব্যঞ্জন বর্ণগুলোর ব্যঞ্জন বর্ণের মধ্যে বিন্যাস। তাহলে একটু আসো খেয়াল করে দেখি, এটা আমরা এখন একটু ক্যালকুলেশন করে ফেলি। কোন কালিটা নেই, সাদা কালি নেই। তাহলে স্বরবর্ণগুলো স্বরবর্ণের মধ্যে বিন্যাস। স্বরবর্ণ কয়টা রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা স্বরবর্ণকে সাজানো যাবে 5 ফ্যাক্টরের উপরে। কোনো কিছু ডাবল ট্রিপল বা যমজ ত্রিমজ নেই, সুতরাং কোনো কিছু দ্বারা ভাগ করতে পারলাম না। এবার গুণিত ব্যঞ্জন বর্ণগুলোর ব্যঞ্জন বর্ণের মধ্যে বিন্যাস। ব্যঞ্জন বর্ণ কয়টা রয়েছে, বাকি রয়েছে 6টা, তাহলে লিখবো 6 ফ্যাক্টোরিয়াল, এবং টি রয়েছে 2টা। দেখো টি কিন্তু ভাইয়া রয়েছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এটাই হলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বা অপরিবর্তিত রেখে বিন্যাস। ঠিক আছে, স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রেখে বিন্যাস বা পরিবর্তন না করে বিন্যাস। আশা করি বুঝতে পারছো। তোমাদের আমি একটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। আমি ওই রাজশাহী ওয়ার্ডটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, রাজশাহী ওয়ার্ডটাই নিয়ে নিচ্ছি। রাজশাহী এর স্বরবর্ণ গুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বা অপরিবর্তিত রেখে, আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রেখে বিন্যাস কত,
বিন্যাস কত, এটা আমাদের প্রশ্ন। ওকে ভাইয়া, তাহলে আমরা এটার অ্যান্সার কি জানি, ডিরেক্ট আমি অ্যান্সার লিখতেছি। এটার অ্যান্সার কি হবে দেখো, তাহলে নিজেদের মধ্যে বিন্যাস, স্বরবর্ণগুলোর স্বরবর্ণের মধ্যে বিন্যাস, ব্যঞ্জন বর্ণগুলোর ব্যঞ্জন বর্ণের মধ্যে বিন্যাস। তাহলে আসো তো খেয়াল করি স্বরবর্ণ কি কি আছে, এ এ আই। তো তিনটা স্বরবর্ণ নিজেদের মধ্যে সাজানো যাবে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। এ কিন্তু ডাবল রয়েছে, তাই 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। কাজ কিন্তু শেষ হয় নাই, কারণ আমি স্বরবর্ণগুলো সাজিয়েছি, ব্যঞ্জন বর্ণগুলো এখনো সাজাই নাই। তো ব্যঞ্জন বর্ণ কয়টা রয়েছে ভাইয়া, ব্যঞ্জন বর্ণ কিন্তু রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ব্যঞ্জন বর্ণ রয়েছে। তাহলে 5 ফ্যাক্টরিয়াল, এবং দুইটা এইচ থাকার জন্য আমি 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলাম। সো সিম্পল। এখন যেই কোনো ওয়ার্ড দিলে তুমি যার শর্ত সাপেক্ষে আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রাখতে বলবে, তুমি সেটা ক্যালকুলেশন করতে পারবা। আমি বিশ্বাস করি তুমি পারবা। ওকে, তাহলে এই প্রশ্নটাও আমাদের চলে গেল। এবার পরবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ছেলে মেয়েরা একটু কম বুঝে মনোযোগ দিবা। স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে বিন্যাস। ক্রমগুলো অপরিবর্তিত থাকবে, ক্রম পরিবর্তন করা যাবে না স্বরবর্ণগুলোর। ক্রম মানে কি, ক্রম মানে হচ্ছে ক্রমিক নাম্বার, ক্রমিক নাম্বার মানে হচ্ছে রোল নাম্বার, অর্থাৎ রোল নাম্বার চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আমি জিনিসটা বুঝাই ভালো করে, আমি একটা উদাহরণ নিই। আচ্ছা, তো মনে করো কোনো একটা ক্লাসরুমে একটা ছেলে ফার্স্ট বয়, এ মনে করলাম B1 নামের একটা ছেলে, সে ফার্স্ট। এবার G1 নামের একটা মেয়ে, সে সেকেন্ড। এবার B2 নামের একটা ছেলে, সে হচ্ছে থার্ড। এবার G2 নামের একটা মেয়ে ফোর্থ, G3 নামের একটা মেয়ে ফোর্থ, ফিফথ। এবার B3 নামের একটা ছেলে হচ্ছে সিক্সথ। তাহলে আমাদের সামগ্রিক রোল নাম্বারটা কি দেখি। সামগ্রিক রোল নাম্বার হচ্ছে, এর রোল নাম্বার 1, এর রোল নাম্বার 2, এর রোল নাম্বার 3, এর রোল নাম্বার 4, এর রোল নাম্বার 5, এর রোল নাম্বার 6। ওকে, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, এদেরকে এমন ভাবে সাজাও যেন মেয়েদের ক্রম অপরিবর্তিত থাকে। এদেরকে এমন ভাবে সাজাও যেন মেয়েদের ক্রম অপরিবর্তিত থাকে। দেখো, মেয়েদের ক্রম অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এমন ভাবে সাজাও যেন মেয়েদের ক্রম অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে তোমার কাজ। অর্থাৎ এই যে এই মেয়েটা রোল নাম্বার সবসময় যেন মেয়েদের মধ্যে আগে থাকে, এই মেয়েটা রোল নাম্বার যেন মেয়েদের মধ্যে দ্বিতীয় পজিশনেই থাকে, আর এই মেয়েটা যেন মেয়েদের মধ্যে সবার শেষেই থাকে। অর্থাৎ তোমাকে এই ক্রমটা ঠিক রাখতে হবে, যে G1 সবসময় সবার আগে, G2 তারপরে, আর G3 তার শেষে। তোমাকে এই ক্রমটা ঠিক রাখতে হবে। এদেরকে ইচ্ছা মতো সাজাও, কিন্তু যেন এই ক্রমটা ঠিক থাকে। তো আসলে এইভাবে সাজানো যেতে পারে না, এইভাবেই কিন্তু চাইলে আমরা সাজাইতে পারি। ধরে নাও পরবর্তীতে কোন একটা পরীক্ষায় দিয়ে মেয়ে G1 নামের মেয়েটা ফার্স্ট হয়ে গেল, B1 নামের ছেলেটা সেকেন্ড হয়ে গেল, তারপর G2 নামের মেয়েটা থার্ড হয়ে গেল, G3 নামের মেয়েটা ফোর্থ হয়ে গেল, এবার B2 নামের ছেলেটা ফিফথ, আর B3 নামের ছেলেটা সিক্সথ। দেখো তো এখানে কি মেয়েদের ওই ক্রমটা নষ্ট হয়েছে? না ভাইয়া, নষ্ট হয়নি। কিন্তু তুমি খেয়াল করে দেখো, এইখানেও G1 নামের মেয়েটা ফার্স্ট। শুধু মেয়েদের মধ্যে চিন্তা করো, ছেলেদের কাটা দাও তো, ছেলেদের কাটা দিয়ে চিন্তা করো, শুধু মেয়েদের মধ্যে দেখো তো ক্রমটা ঠিক আছে না? G2-র আগে G1 আছে, G2-র পরে G3 আছে কিনা? ওই ক্রমটা ঠিক আছে। তাহলে এইভাবে একটা সাজানো উপায় হতে পারে, এটা একটা সজ্জা হতে পারে, সঠিক সজ্জা হতে পারে। এবার এইভাবে লিখলাম, ধরে নাও এইভাবে লিখলাম যে G1 নামের মেয়েটা ফার্স্ট, এবার B1 নামের ছেলেটা সেকেন্ড, এবার G3 নামের মেয়েটা থার্ড,
G2 নামের মেয়েটা ফোর্থ, B3 নামের ছেলেটা ফিফথ, আর B2 নামের ছেলেটা সিক্সথ। এবার কি ক্রম ঠিক আছে ভাইয়া? দেখো তো, এইবার কিন্তু ক্রমটা ঠিক নাই। আমার সাথে তোমরা একমত, ক্রমটা দেখো ঠিক নাই। দেখো তো, ছেলেগুলাকে বাদ দিয়ে দাও, ছেলেগুলাকে বাদ দিয়ে দাও, ছেলেগুলোকে বাদ দিয়ে শুধু মেয়েদের মধ্যে ক্রমটা দেখো তো। আমাদের ক্রমটাতে থাকা উচিত ছিল কি, G1 প্রথমে, G2 পরে, G3 সবার শেষে। এইখানে কি ক্রমটা ঠিক আছে? ক্রমটা কিন্তু ঠিক নাই, ক্রমটা ভুল হয়ে গেছে। তাহলে আমরা এমন কিছু কি করতে পারি, এমন কিছু করলে এই ক্রমটা ঠিক হবে, এমন কিছু করলে তোমাদের মধ্যে আসবে হ্যাঁ ভাইয়া ঠিক হবে, এই G2 কে আগে আর G3 কে পরে নিয়ে গেলেই ঠিক হবে। কিন্তু ভাইয়া মনে করো পরীক্ষায় G2 এর তুলনায় G3 বেশি মার্ক পেয়েছে, তাহলে কি তুমি G2 কে আগে আনতে পারবা, G3 কে পরে নিয়ে যেতে পারবা? তাহলে এটা অনৈতিক কাজ হয়ে গেল। তাহলে এমন একটা কিছু করতে হবে যেন এদের মানে ওই অনৈতিক কাজও না হয়, আবার ক্রমটাও ঠিক থাকে। হ্যাঁ, তাহলে ভাইয়া তোমাদের মধ্যে কেউ এরকম ভাবতে পারো যে ভাইয়া যদি এইরকম হতো, এটা খালি জি, এটা খালি জি, এটা খালি জি, এটা খালি জি, G1 G2 G3 না, এটা খালি জি, এটা খালি জি, এটাও খালি জি, এটা খালি জি, এটা খালি জি, তাহলে কিন্তু ভাইয়া আর তাদেরকে আগে পরে সাজানো নিয়ে আর ঝামেলা থাকছে না। একটু খেয়াল করে দেখো তো, এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রেও কিন্তু ক্রমটা ঠিক আছে, এক্ষেত্রেও ক্রমটা ঠিক আছে, এক্ষেত্রেও ক্রমটা ঠিক আছে। একটু খেয়াল করে দেখো তো, আমি যদি জিজ্ঞেস করি এই মেয়েদের মধ্যে, এই মেয়েদের মধ্যে দেখো, আমি যদি এখানে দেখাই এই G1 না দিই, G2 না দিই, G3 না দিই, দেখো তো এক্ষেত্রে ক্রমটা কি, এক্ষেত্রে ক্রমটা কি, জি জি জি। দেখো তো এই ক্ষেত্রেও ক্রমটা ঠিক আছে কিনা, জি জি জি। এই ক্ষেত্রেও ক্রমটা ঠিক আছে কিনা, জি জি জি। এই ক্ষেত্রেও ক্রমটা ঠিক আছে কিনা, জি জি জি। অর্থাৎ ভাই, ক্রম যদি অপরিবর্তিত রাখতে বলে, তাদেরকে এক জাতীয় ওয়ার্ড ভেবে নিতে হবে, এক জাতীয় জিনিস ভেবে নিতে হবে, তাহলে তোমার আর সাজানো নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তাহলে খাতায় লিখো, খাতায় এইভাবে লিখো ভাইয়া, যে যাদেরকে নিয়ে ক্রমের শর্ত থাকবে তারা আসলে এক জাতীয় বর্ণরূপে আচরণ করবে, তাহলে তাদেরকে আর সাজানো নিয়ে কোনো ঝামেলা নাই। দেখো ক্রমটা কেমন, জি জি জি, এক্ষেত্রেও ক্রমটা জি জি জি, এক্ষেত্রেও ক্রমটা জি জি জি, এক্ষেত্রেও ক্রমটা জি জি জি, তোমার কোনো ঝামেলা নাই। অথচ 1 2 দিয়ে দিলেই কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছিল ভাইজান। তাহলে 1 2 দিলে কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, তখন ঝামেলা হয়ে যাচ্ছে, কাকে আগে সাজাবো কাকে পরে সাজাবো, এবং এইভাবে সবগুলো সজ্জা বের করা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ। এই জন্য ম্যাথমেটিশিয়ানরা কি বলছে, ম্যাথমেটিশিয়ানরা বলছে ভাই, যারা যাদেরকে নিয়ে ক্রমের শর্ত থাকবে তাদেরকে এক জাতীয় বর্ণ ভাবো। ঠিক আছে, তাহলে আমার এই অঙ্কটা কি ছিল, আমার অঙ্কটা কি, আমার অঙ্ক ছিল পারমুটেশনের, আমার অঙ্কটা ছিল দেখো পারমুটেশনের স্বরবর্ণগুলোর স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে বিন্যাস। তাহলে স্বরবর্ণগুলোকে এক জাতীয় বর্ণ ধরে নিতে হবে। স্বরবর্ণ কিন্তু এখানে ভিন্ন ভিন্ন আছে, এ ই আই ও ইউ, 5টা ভিন্ন বর্ণ আছে, 5টা ভিন্ন বর্ণকে এক জাতীয় বর্ণ ভেবে নিতে হবে। তাহলে আমাদের আর ক্রম অপরিবর্তিত রেখে সাজানোর কোনো সমস্যা ঘটবে না। তাহলে আসো আমরা এইভাবে চিন্তা করব, আমাদের পারমুটেশনটা কি ছিল, PERMUTATION। তাহলে আমাদের স্বরবর্ণগুলা কি কি ভাইয়া, আমাদের স্বরবর্ণগুলা হচ্ছে কিন্তু এ ই আই ও ইউ। তুমি এবার এগুলোকে এক জাতীয় ধরে নাও, মনে করো সবগুলা এ, মনে করো সবগুলা এ, সবগুলা এ, সবগুলাকে এ ধরে নাও। অথবা মনে করো সবগুলা ই, যেটাই ধরো এক জাতীয় ধরো। অথবা মনে করো সবগুলা আই, সবগুলা আই, যেটাই ধরো এক জাতীয় ধরো। আমার কথা হচ্ছে এক জাতীয় ধরো। তো আমি চিন্তা করলাম সবগুলা হচ্ছে এ, সবগুলা কি এ, অর্থাৎ এই জায়গায় এ বসাবো, এই জায়গাতেও এ বসাবো, এই জায়গাতেও এ বসাবো, এই জায়গাতেও এ বসাবো, এই জায়গাতেও এ বসাবো। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, শব্দটা কি দাঁড়াচ্ছে দেখি তো, শব্দটা শেষে দাঁড়াচ্ছে পার মা টা টান। পারমাটাটানকে সাজাইলে যা হবে সেটাই হচ্ছে স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত রেখে সাজানোর সংখ্যা, পারমাটাটান। এটাকে এখন মোট বিন্যাস করি, এটাকে সাজাই, তাহলে হয়ে যাবে
পারমাটাটানে খেয়াল করে দেখো মোট কয়টা বর্ণ রয়েছে, 11টা বর্ণ রয়েছে। এবার টি কয়টা রয়েছে, টি 2টা রয়েছে। এবার এ কয়টা রয়েছে, এ কিন্তু ভাই 5টা রয়েছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, এটাই আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। তুমি চাইলে কিন্তু এ না ধরে সবগুলো ই ধরতে পারতা, তুমি চাইলে সবগুলো ই ধরতে পারতা। সবগুলো যদি ই ধরতা তখন তোমার এইটা আর পারমাটাটান থাকতো না, এটা তখন হয়ে যেত পারমিটিটিন। পারমিটিটিন 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 পারমিটিটিনকে সাজাও, দেখো এটাই পাবা। 11 ফ্যাক্টোরিয়াল, 2টা টি আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, 5টা ই আছে তাই 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তো ক্রমের দেখো ভাই, এক্ষেত্রে সবগুলা যদি এ হইতো, কাকে আগে দিলাম কাকে পরে দিলাম এটা নিয়ে তো কোনো টেনশন নাই, কিন্তু এরকম হইলে খুব ঝামেলা। এ এ সবসময় ই এর আগেই থাকবে, অথবা আই সবসময় কিন্তু ও এর আগে এবং ই এর পরে থাকবে। কত ঝামেলা, কত শর্ত চলে আসে, কিন্তু এক জাতীয় ধরলে তো তখন আর এটাকে সাজানোর ঝামেলা থাকে না। এই জন্য ম্যাথমেটিশিয়ানরা বলছে ক্রম অপরিবর্তিত রাখলে তখন তাদেরকে এক জাতীয় বর্ণ ধরবা। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আমি যদি এখন কোনো উদাহরণ দিই, অন্য উদাহরণ দিই, সেটা আশা করি ইনশাল্লাহ পারবা। তারপর আমি দেখাই দিচ্ছি রাজশাহী 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 দিব না অন্য কিছু দিব, নিউজিল্যান্ড দিলাম। নিউজিল্যান্ড 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 নিউজিল্যান্ডের বললাম স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে সাজাও, স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে সাজাও। তো নিউজিল্যান্ডের স্বরবর্ণ কি কি আছে ভাই, স্বরবর্ণ আছে এইটা, স্বরবর্ণ আছে এইটা, এইটা, হ্যাঁ 3টা স্বরবর্ণ আছে। কি কি স্বরবর্ণ, ই ই এ। তো আমি বলছি ক্রম পরিবর্তন করা যাবে না, তার মানে এগুলাকে এক জাতীয় বর্ণ ধরো। মনে করো সবগুলা হচ্ছে ই, ঠিক আছে, সবগুলা ই। তাহলে আমি এখন কি করব, সব জায়গায় ই বানাই নিব, এটাকে ই বানাবো, এটাকে ই বানাবো, এটাকে ই বানাবো। তাহলে ই ই ই। তাহলে নিউজিল্যান্ডকে সাজালে যা পাবো সেটাই হচ্ছে ক্রম পরিবর্তন না করে সাজানো। তো দেখি তো এখানে মোট কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বর্ণ আছে। 3 3 6 3 9, 9টা বর্ণ আছে। এবং এখানে দেখতে পাচ্ছি এন একটা রয়েছে, ই রয়েছে 3টা তাই 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, ডাব্লিউ একটাই রয়েছে, জেড একটাই রয়েছে, এল একটাই রয়েছে, ও এন তো 2টা রয়েছে ভাইয়া, এন 2টা রয়েছে, সরি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইটাই হয়ে গেল আমাদের ক্রম পরিবর্তন না করে সাজানো ব্যবস্থা। আশা করি এটা বুঝেছো, এইটা আশা করি ক্লিয়ার। এখন যেই কোনো শব্দ দিলে তোমরা সেটাকে ক্রম পরিবর্তন, যাদেরকে নিয়ে শর্ত দিবে তাদেরকে ক্রম পরিবর্তন না করে সাজাইতে পারবা। তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এবার দেখো স্বরবর্ণগুলি অবস্থান পরিবর্তন না করে বিন্যাস কত, অর্থাৎ স্বরবর্ণগুলোকে ফিক্সড রাখতে হবে, এগুলোকে চেঞ্জ করতে পারবো না, এগুলোকে সাজাইতে পারবো না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা দেখে ফেলি। তাহলে পারমুটেশন 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 এর স্বরবর্ণগুলোকে আমি অবস্থান পরিবর্তন করতে পারবো না। মনে রাখবা, যাদের অবস্থান পরিবর্তন করতে পারবো না তাদেরকে আঠা দিয়ে বা পেরেক দিয়ে আটকায় দিবা। ঠিক আছে, অর্থাৎ ওদের কম্বিনেশনের মধ্যে, সরি, পারমুটেশনের মধ্যে কোনো অবদান নেই, কোনো কন্ট্রিবিউশন নেই। ঠিক আছে, অর্থাৎ যাদের অবস্থান পরিবর্তন করতে নিষেধ করবে, যাদের অবস্থান পরিবর্তন করতে নিষেধ করবে, ফিক্সড রাখতে বলবে, তারা ফিক্সড, ওদেরকে আর সাজানো যাবে না। অর্থাৎ বিন্যাসের মধ্যে ওদের কোনো ভূমিকা নেই, ওদের কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে আমাকে এখানে কি বলতেছে, আমাকে এখানে বলতেছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করা যাবে না, অর্থাৎ স্বরবর্ণগুলো ফিক্সড, পেরেক দিয়ে আটকায় দিব। তাহলে এই স্বরবর্ণটা পেরেক দিয়ে আটকায় দিলাম, 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 এই স্বরবর্ণটা পেরেক দিয়ে আটকায় দিলাম। যাদেরকে আটকায় দিলাম তাদের কি আর ইন্টারচেঞ্জ করতে পারবো, ওদেরকে কি আর সাজাইতে পারবো, ওদেরকে সাজাইতে পারবো না। তাহলে ওদের বিন্যাসের মধ্যে কোনো অবদান নেই, কোনো কন্ট্রিবিউশন থাকছে না। সুতরাং মনে করবে এরা বাদ, এরা নাই, এদেরকে ক্রস করে দিই, এরা নাই, এরা নাই, এরা নাই, স্বরবর্ণগুলো নাই, এটা চিন্তা করব।
তোমার অঙ্কে যে অঙ্কেই বলুক যে অবস্থান পরিবর্তন করা যাবে না, অবস্থান নির্দিষ্ট করে দিলে ওদেরকে আর বিন্যাসের মধ্যে আনবাই না। ঠিক আছে, তাহলে আমাদের কি কি থাকছে বলতো? আমাদের বাকি কয়টা বর্ণ থাকতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর আমরা জানি 6টা বর্ণকে সাজানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আর এখানে টি ডাবল রয়েছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম। এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। কোনটা নিব? রাজশাহীটাই নিই। ঠিক আছে, রাজশাহী, আর এ জে এস এইচ এ এইচ আই, রাজশাহী। বললাম স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে রাজশাহী শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে। তো যাদেরকে অবস্থান পরিবর্তন করা যাবে না তাদেরকে ফিক্সড করে দিব, তাদেরকে কাঁটা দিয়ে বা আঠা দিয়ে জোড়া লাগাই দিব। তাহলে এ কে জোড়া লাগাই দিলাম, এইখানে এ কে জোড়া লাগাই দিলাম, আই কে জোড়া লাগাই দিলাম, অর্থাৎ এরা আমার হিসাব থেকে বাদ। ঠিক আছে, এরা আমার হিসাব থেকে বাদ। তাহলে আমি এই এ কে ইরেজ করে দিলাম, এই এ কে ইরেজ করে দিলাম, আই কে ইরেজ করে দিলাম। বাকি থাকে কয়টা বর্ণ? বাকি থাকে দেখো 5টা বর্ণ। এই 5টা বর্ণকে সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল, আর এইচ দুইটা রয়েছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। শুধু এখানে বাংলা লিখবা এই কথাটা, যে স্বরবর্ণগুলাকে স্থির রেখে বা এদের অবস্থান অপরিবর্তিত রেখে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। শুধু বাংলা কথাটা লিখবা। আমি বাংলা লেখা তো আগে শিখেছি, বাংলা নিয়ে আমি আর কথা বলতেছি না। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাব 9 নাম্বার প্রশ্নে, কারণ 9 আর 7 সিমিলার প্রশ্ন। আগে 9 করে ফেলবো, তারপর আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখব। 9 নাম্বার প্রশ্নটা দেখো। 9 নাম্বার প্রশ্নে কি বলেছে? পারমুটেশন শব্দটির প্রথমে পি ও শেষে এন বসিয়ে বিন্যাস কত? অর্থাৎ পি আর এন এর অবস্থান নির্দিষ্ট করে দিয়েছে, ফিক্সড করে দিয়েছে। অর্থাৎ পি তে আমি একটা আঠা বা পেরেক দিয়ে পি কে জোড়া লাগাই দিব, স্থির করে দিব, আঠা বা পেরেক দিয়ে আমি এন কে স্থির করে দিব। অর্থাৎ পারমুটেশন থেকে পি আর এন বাতিল হয়ে যাবে, বাদ বাকি যে বর্ণগুলা থাকবে সেগুলাকে আমি সাজাবো, তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়ে যাব। তো আসো দেখি কি হচ্ছে তাহলে। তাহলে পারমুটেশন, পারমুটেশন, টেশন। তাহলে আমি কি করব? আমি এই যে পি কে আঠা দিয়ে বা পেরেক দিয়ে আটকায় দিলাম, আর এন কে আঠা বা পেরেক দিয়ে আটকায় দিলাম, কারণ অঙ্কের মধ্যে বলছে পি কে প্রথমে রাখতে হবে, এন কে শেষে রাখতে হবে। অবস্থান ফিক্সড হলে সেগুলা হিসাব থেকে, ক্যালকুলেশন থেকে, বিন্যাস থেকে বাদ চলে যায়। তাহলে এগুলাকে আমি বাদ দিয়ে দিই, ইরেজ করে দিই। পি কে ইরেজ করে দিলাম, এন কে ইরেজ করে দিলাম। তাহলে এবার বাংলা লিখবো যে পি কে প্রথমে এবং শেষে এন কে রেখে আমাদের বিন্যাস সংখ্যা বলে এ কে সাজাবো, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 9টা বর্ণ আছে, তাহলে 9টা বর্ণকে সাজানো যাবে 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এবং দেখতে পাচ্ছি যে টি দুইটা রয়েছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। আমাদের 9 নাম্বার কোশ্চেনটা হয়ে গেল। আশা করি এই টাইপের যে কোনো প্রশ্ন দিলে তুমি এখন পারবা। ওকে, তো আমি এবার চলে যাব 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেনটা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কটা বেশি আসে সেগুলোতে লিখে দিচ্ছি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই দুইটা কনফিউশন তৈরি করে, আমাদের মধ্যে কনফিউশন আছে একত্রে আর পাশাপাশি না রাখা। এটাকেও আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। আসলে কোনোটা বাদ দেওয়া উচিত না, কারণ একটা অঙ্ক করা মানে বইয়ের সব অঙ্কগুলো করা, সুতরাং কোনোটা বাদ দিবা না। তবে এমনি পরীক্ষায় যেগুলো আসে বেশি ওগুলা লিখে দিলাম। তো 8 নম্বর কোশ্চেনটা দেখো, স্বরবর্ণগুলি বিজোড় স্থানে বসিয়ে বিন্যাস কত? স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে পারমুটেশন, পারমুটেশনের মধ্যে মোট 11টা বর্ণ আছে, তাহলে আমি 11টা ঘর করে নিব। ওকে, তাহলে আমি 11টা ঘর করে নিই। একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। 11টা ঘর করে নিলাম। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6, 7, 8, 9, 10, 11। এই 11টা ঘরের মধ্যে বিজোড় ঘর কোনগুলো? কি বলেছে অঙ্কের মধ্যে? অঙ্কের মধ্যে বলেছে স্বরবর্ণগুলাকে বিজোড় স্থানে রেখে কত উপায়ে সাজানো যাবে। তাহলে বিজোড় স্থান কোনগুলো দেখি তো? বিজোড় স্থান কিন্তু 1, বিজোড় স্থান 3, বিজোড় স্থান 5, বিজোড় স্থান 7, 9, 11।
তাহলে এই 6টা বিজোড় স্থান রয়েছে, ঠিক আছে। তাহলে 6টা বিজোড় স্থানে স্বরবর্ণ কি কি আছে পারমুটেশনের মধ্যে? স্বরবর্ণ রয়েছে এ, ই, আই, ও, ইউ। আর ব্যঞ্জন বর্ণ কি রয়েছে? পি, আর, এম, ডাবল টি, এন। তাহলে অঙ্কের মধ্যে দেখো কি বলছে, এই 6টা বিজোড় স্থানে 5টা বর্ণ, 5টা স্বরবর্ণ সাজানো যাবে 6p5 উপায়ে। এখানে কোনো কিছু যমজ বা ত্রিমজ, এক কথায় একের অধিক নাই, সেটা থাকলে সেটা দ্বারা আমি ভাগ করতাম। যদি 2টা এ থাকতো তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতাম, 3টা ই থাকলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম। যেহেতু নাই, সুতরাং আমার কোনো ভাগ নাই, ঠিক আছে। তাহলে আমি কি করছি বলতো? আমি আমি যেটা করছি, এই যে ফাঁকা স্থানগুলোতে স্বরবর্ণ বসিয়ে দিয়েছি। আমার কি কাজ শেষ হয়েছে? আমার কিন্তু কাজ শেষ হয়নি। আমার কিন্তু এখন এই ব্যঞ্জন বর্ণগুলোকে সাজাইতে হবে, ঠিক আছে। তো 6টা ব্যঞ্জন বর্ণ রয়েছে, 6টা ব্যঞ্জন বর্ণকে সাজাতে পারবো 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এবং এর মধ্যে টি 2টা আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিলাম। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। অঙ্ক শেষ। গুণ চিহ্ন কেন? কারণ কাজ তো শেষ হয়েছিল না, এই জন্যই গুণ চিহ্ন। আশা করি এটা বুঝতে পারছো। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আমি রাজশাহী ওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। রাজশাহী, আর এ জে এস এইচ এ এইচ আই। বললাম রাজশাহী শব্দের স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে কত উপায়ে সাজানো যায়। রাজশাহী শব্দের স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে কত উপায়ে সাজানো যায়। কারণ রাজশাহীতে মোট কয়টা বর্ণ আছে দেখি তো? 8টা বর্ণ আছে। তাহলে 8টা ঘর আমি আঁকায় নিব এইভাবে, ঠিক আছে। পরীক্ষার হলে এইভাবে আঁকাবা। আমি ঠিক যেভাবে অঙ্ক করছি ওইভাবে অঙ্ক করবা। খালি অ্যান্সার লেখার আগে বাংলা কথাটা লিখবা, এত। তাহলে 1 2 3 4 5 6 7, আর একটা ঘর লাগবে 8। তাহলে 1 2 3 4 5 6 7 8। দেখো তো 8টা বর্ণের জন্য বিজোড় স্থান কয়টা? একটা বিজোড় স্থান, 2টা বিজোড় স্থান, 3টা বিজোড় স্থান, 4টা বিজোড় স্থান। তাহলে 4টা বিজোড় স্থানে আমাকে স্বরবর্ণ রাখতে হবে। রাজশাহী ওয়ার্ডের মধ্যে স্বরবর্ণ কি কি আছে? একটা স্বরবর্ণ, 2টা স্বরবর্ণ, 3টা স্বরবর্ণ আছে, এ, এ, আই। আর বাকি থাকে কি? আর, জে, এস, ডাবল এস, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে বলো তো ভাইয়ারা? আমাকে এই 4টা ফাঁকা স্থানে 3টা স্বরবর্ণ বসাইতে হচ্ছে। তাহলে এটা বসানোর উপায় কি? 4p3। কিন্তু এ দেখো 2টা আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এই যে এ 2টা রয়েছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। কাজ কি শেষ হয়েছে? কাজ কিন্তু শেষ হয় নাই। আমার কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো এখনো সাজানো বাকি আছে। ব্যঞ্জন বর্ণ কয়টা রয়েছে? ব্যঞ্জন বর্ণ 5টা রয়েছে। তাহলে 5টা ব্যঞ্জন বর্ণকে সাজাতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল, এবং এইচ 2টা রয়েছে একই জাতীয় জিনিস, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে এটাই আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। তুমি এখানে অ্যান্সার লিখবা না, এখানে বাংলা লিখবা। কি কথা লিখবা? তুমি লিখবা রাজশাহী শব্দের স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে সাজানোর উপায় বলে এই কথাটা লিখবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা যে কোনো ওয়ার্ড, নিজের ইচ্ছা মতো ওয়ার্ড নিয়ে এই 9টা কোশ্চিন বারবার বারবার করবা। 3টা 4টা 5টা অঙ্ক করলেই দেখবা যে যে কোনো অঙ্ক তুমি পারতেছো, ঠিক আছে। তোমার ইচ্ছা মতো ওয়ার্ড নিবা, ইচ্ছা মতো। সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান, অ্যাভেঞ্জার, ইচ্ছা মতো নিয়ে সেগুলোর উপর শর্ত তৈরি করবা, ঠিক আছে। এই শর্তগুলো তৈরি করলে তোমার দেখা যাবে যে যত অঙ্ক আছে শব্দ গঠনে সব অঙ্কগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আশা করি তোমরা সব অঙ্কগুলো পারবা। এরপরও না পারলে আমি তো আছি হেল্পের জন্য। আমাদের যারা আমার কাছে পড়ো তারা তো ডিরেক্ট আসতে পারবে, আর যারা পড়ো না, ক্লাস দেখো, তারা এই নাম্বারে যোগাযোগ রাখতে পারো। যে কোনো সমস্যা হলে আমি অলওয়েজ 24 আওয়ার তোমাদের হেল্পের জন্য আছি। তো সবাই ভালো থেকো। আজকে এ পর্যন্ত। আমার জন্য দোয়া রেখো, সকলের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।